অদ্ভুত এক শান্ত হাসি। একটা কথা শুনবেন? কি বলুন? হয়তো কাল বলার সুযোগ পাবো না, খুব সম্ভবত এটাই আমার শেষ রাত। অন্তত এই শেষ অনুরোধটুকু তো রাখুন। শেষ অনুরোধ? তুমি একটা খুনি। আদালত যেটা বলেছে সেটাই সত্যি। আপনি ঠিক বলেছেন, আমি খুনি। সব দোষ আমার। আপনি যা দেখেছেন, যা হয়েছে, এই সব দোষ আমার, কেবল আমার, শুধুই আমার। মৃত্যুর মুখেও দাঁড়িয়েও একজন মানুষ হাসে নাকি? ভয় করছে না? ভয়? কিসের ভয়? সে তো অনেক আগেই মারা গেছে। আর যদি কিছু পড়ে থাকে তা কেবল আমার অনুশোচনা মাত্র। জানেন দিলারবাবু, মানুষ হয়তো নিজের এই মৃত্যুকে সব থেকে বেশি ভয় পায় না, যদি পায় তা কেবল তার। আমার ক্ষেত্রেও না গল্পটা ঠিক সেরকমই। জানেন, সব গল্প না ওই খুন দিয়ে শুরু হয় না, হয়তো শুরু হয় এক সুন্দর সকাল নিয়ে। আমার গল্পটাও ঠিক সেরকমই ছিল। ওই ওই যেবার ওই ঘোষনগর হাসপাতালে যোগ দিয়েছিলাম সেইবারের কথা। সকাল গড়িয়ে দুপুর। বাসের জানালার বাইরে একের পর এক ধান ক্ষেত, তাল গাছ, কাঁচা রাস্তা আর মাটির বাড়ি পিছিয়ে যাচ্ছে। দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ, কোথাও শিশুদের হাসি। বাসটি এসে থামে ঘোষনগর গ্রামীণ হাসপাতাল। হাতে একটা পুরনো সুটকেস, কাঁধে ব্যাগ। নেমে পড়েন ডাক্তার অনিমেষ বিশ্বাস, সদ্য পাশ করা এক তরুণ চিকিৎসক। চোখে স্বপ্ন, মনে অজানা এক উত্তেজনা। ডাক্তারি পাশ করার পর অনেকেই বলেছিল এই ঘোষনগর অনেক ভাগ্যবান, একটা নতুন ডাক্তার পাচ্ছে। কিন্তু হয়তো কেউ বলেনি এই গ্রামের বুকেও যেন শত বছরের এক নীরবতা লুকিয়ে রয়েছে। কিন্তু এই ঠিকানাটা ঠিক খুঁজে পেলাম না এখনো। সে কি ঠিকানা নীরেন্দ্রনাথ চ্যাটার্জি রোড। আরে কাকু, শুনছেন? বলছি ঠিকানাটা একটু বলতে পারবে? ওই যে সামনে বাড়িটা দেখছেন না, একটু এগিয়ে ডান দিকে। ওইটা ওইটা ওই যে দেখা যাচ্ছে ওই লাল বাড়িটা। হ্যাঁ, ওটা গিয়ে একটু ডান দিকে গেলেই আপনার ঘুরিটা ওখানে যাবেন, অসুবিধা হবে না। যা, ধন্যবাদ কাকু। বাড়ির সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে আসে, যদি x = 2 হয় তাহলে এর সমীকরণটা কি হতে পারে? বলো তো তোমরা। কয়েকজন ছাত্র একসঙ্গে উত্তর দেয়। অনিমেষ এক মুহূর্তের জন্য থেমে তাকায়,
একজন মধ্যবয়স্ক শিক্ষক মন দিয়ে অঙ্ক পড়াচ্ছেন। অদ্ভুতভাবে শিক্ষকও একবার চোখ তুলে তাকালেন, কোনো কথা হলো না। দুজনেই আবার নিজেদের কাজে ফিরে গেলেন। ঠিক তখনই দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন এক নারী, চোখে এক অদ্ভুত প্রশান্তি। বিকেলের আলো তার মুখে পড়ে যেন আরো শুভ্র হয়ে উঠল। খানিকক্ষণের জন্য মনে হলো সে যেন মানুষ নয়, যেন এক শাপলার উপর ভোরের শিশির নেমে এসেছে। কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারলাম না, তাকিয়ে রইলাম একভাবে। দুটি ছোট ঘর, একটি স্নান ঘর, চারিদিকে ধুলোর স্তর, মাকড়সার জাল, বহু দিনের অবহেলার ছাপ। মানুষ সুস্থ করার আগে মনে হচ্ছে ঘরটাকে সুস্থ করতে হবে। দেখি পরিষ্কার করি এবার। ঘর পরিষ্কার করতে শুরু করে সে। জানালার পাল্লা খুলতেই বিকেলের আলো ঘরে ঢুকে পড়ে। কাজ করতে করতে ক্লান্ত শরীর কখন যে মেঝেতে ঘুমিয়ে পড়ে সে নিজেও টের পায় না। হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটা ঠিক 6টা। বাপরে, 6টা বেজে গেল। এর মধ্যে তো আমার পরিষ্কারই করা হলো না। দূর, আবার পরিষ্কার করতে হবে। তার থেকে বরং এক কাজ করি, আগে চাটা খেয়ে আসি, মেজাজটা ভালো হবে। দেখি, যাই। গ্রামে সন্ধ্যা নেমে এসেছে। দূরে শঙ্খ বাজছে, গরুগুলো ফিরছে গোয়ালে। পাখিরা শেষবারের মতো ডেকে উঠছে। চায়ের দোকান কোথায় সে জানে না। খুঁজতে খুঁজতে পৌঁছে যায় গ্রামের শেষ প্রান্তে, এক বিশাল মাঠের ধারে, লোকমুখে যার নাম সন্ধিতলার মাঠ। মাঠের কোণে ক্ষীণ আলোয় জ্বলছে একটা ছোট্ট চায়ের দোকান। সেখানে বসে দুজন কৃষক নিজেদের মধ্যে গভীর আলোচনায় মগ্ন। অনিমেষ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়। সন্ধিতলার মাঠের পশ্চিম প্রান্তে বাঁশ ও টিনে ঘেরা ছোট্ট এক চায়ের দোকান। কেরোসিনের বাতির হলুদ আলোয় দোকানটা যেন অন্ধকারের সঙ্গে লড়াই করছে। উনুনে ফুটছে চা, দূরে ঝিঝি পোকার ডাক, মাঝে মধ্যে ব্যাঙের শব্দ। সন্ধ্যা ধীরে ধীরে রাতের দিকে ঝুঁকছে। দোকানের এক কোণে দাঁড়িয়ে আছে দুই চাষি, পঞ্চু আর সন্তু। কিরে পাচু, শুনেছি বড়মণি বেশ ভালোই টাকা দিল। তা তো দিয়েছে। বড়বাবুর একটি গুণ আছে, তিনি যা চান তার দাম দিতে জানেন। এই দেখ না, আগের দিনের যাত্রার আয়োজনও কিন্তু মন্দ ছিল না। উনুনে চা উপচে পড়তেই দোকানদার চেঁচিয়ে উঠল, যা আবার গড়িয়ে গেল। না গড়ায় না রে,
ছড়ায় মানুষের লোভ। খালি চা যেমন ফুটতে ফুটতে বাইরে বেরিয়ে আসে, মানুষের ভেতরকার লোভও এক না এক সময় বাইরে বেরিয়েই পড়ে। আবার শুরু করলি, সব কথা তো দর্শন। আচ্ছা তুই একটা কথা বল, বড়বাবু ছোটবাবু এতদিনে আমাদেরকে কি দিয়েছে? এক বস্তা চালও কি বাড়ি পৌঁছে দিয়েছে, কিন্তু অথচ বড়বাবু টাকা দেয়, টাকা সব কিছু নয় রে। কিন্তু পেট তো ভরে। শুনেছিস বড়বাবু সঙ্গীত ব্যাপারটা কিনতে চাই? হ্যাঁ, অসম্ভব। সন্ধিতলার মাঠ তো ওই দেখ, উনি আসছেন। সাদা ধুতি পাঞ্জাবি, কাঁধে পুরানো শাল, মুখ ভরা কাঁচা পাকা দাড়ি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। ধীর পায়ে এগিয়ে আসছেন এক বৃদ্ধ। এই আমাদের তাকে দেখেই দুজন কৃষক থমকে দাঁড়ালো। এই মুকুল, এক কাপ চা, একটা সিগারেট। নিন মাস্টার মশাই, একটু আগে ওই চাষি দুটো আপনার কথাই আলোচনা করছিল। গ্রামের লোক যদি কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝবি গ্রামটা মারা গেছে। তার কণ্ঠে অদ্ভুত গভীরতা। অনিমেষ নিঃশব্দে পাশে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। হঠাৎ বৃদ্ধ চোখ তুলে তাকালেন। নাম কি তোমার? আগে ডক্টর অনিমেষ বিশ্বাস, এই নতুনই হলো আর কি, আজই এসেছি। ডাক্তার? মানুষের শরীর ভালো করতে এসেছো? আরে সেটাই তো আমার কাজ। মানুষের শরীর তো ভালো করবেই, মানুষ ভালো করতে পারবে? মানে কথাটা ঠিক বুঝলাম না আপনার। না, কিছু না। তবে একটা কথা মাথায় রেখো, এই গ্রাম তোমার মতো মানুষের জন্য নয়। মানে আমাদের জন্য নয় মানে? কারণ এই গ্রামের মানুষের রোগ মানুষের শরীরে নয়, মানুষের ভেতরে। আর ভেতরের রোগ কোনো ঔষধি দিয়ে সারানো যায় না। চলো একটু হাঁটি। হ্যাঁ চলুন। সন্ধিতলার মাঠ আমাদের অনেক কথা শেখায়। চলো। সিগারেটের শেষ টান দিয়ে সে অবশিষ্ট অংশটা মাটিতে ফেলে দিল। ছাই নিভে গেল, কিন্তু ভেতরের আগুন তখনও নিভেনি। আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। পরদিন সকাল, ঘোষণাকরের কাঁচা রাস্তা, দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি। গ্রামের মানুষ নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ এক জায়গায় অস্বাভাবিক ভিড় দেখে থেমে যায় ডাক্তার অনিমেষ। ভিড় ঠেলে সামনে এগিয়ে যায় অনিমেষ। দেখে একজন ওঝা ছেলেটির মাথার চারিদিকে ধূপ, ছাই আর সর্ষে ছড়িয়ে মন্ত্র করছে। শিশুটি ভয় কাঁপছে, অথচ তার চোখ দুটি সাদা হয়ে এসেছে। ছায়া লেগেছে, দেবতার কৃপা না হলে বাঁচবে না। কি করছেন আপনি? আপনি কে বাবু? সরে যান, আমি কাজ করতে দিন। কাজ? এটাকে কাজ বলে? আপনি অপরাধ করছেন। আপনি জানেন দাদু কি হয়েছে? ওর চোখে ছানি পড়েছে, আর ওর বিষয় আপনার কুসংস্কারের নয়, বরং উপযুক্ত চিকিৎসার প্রয়োজন। আর আজ থেকে এই কুসংস্কার বন্ধ করুন। আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আপনি বরং এক কাজ করুন, ওকে নিয়ে কালকে আমার ওই হাসপাতালে আসবেন, আমি এখানে দেখে দেবো, ঠিক আছে? আপনি ভয় পাবেন না, ঠিক আছে? আপনি যান।
মহিলা কাঁদতে কাঁদতে মাথা নত করলেন। লাইটটা বন্ধ করো। অনিমেষ দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝল মানুষের রোগ মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রোগ কি জানেন? তার নিজের অজ্ঞতা। আর এই অজ্ঞতার কোনোদিন কোনো চিকিৎসা হয় না। ঠিক সেই সময় পেছন থেকে এক মাতাল কণ্ঠ ভেসে এলো। যে ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এদিকে এদিকে একটু আসবেন। ময়লা ধুতি, এলোমেলো চুল, হাতে আধখানা মদের বোতল, চোখ লাল, কিন্তু তার ভেতরে যেন অদ্ভুত এক বেদনা। ওটা করতে পারেন বোতলটা। আসবেন? আপনি কি কিছু বলবেন? আমার কিছুই চাই না ডাক্তারবাবু, না জমি, না টাকা, না সম্মান। শুধু আপনাকে দেখে মনে হলো আপনি বড় ভালো মানুষ ডাক্তারবাবু। অনিমেষ নীরবে শুনছিল। লোকটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সন্ধিতলার মাঠের এক কোণে গিয়ে দাঁড়ালো। দূরে বাতাসে ঘাস দুলছে। এই মাঠটা দেখছেন ডাক্তারবাবু? এই মাঠ নাকি আমার দাদা কিনে নেবে, কিন্তু আমি এ কাজ কিছুতেই হতে দেব না। ডাক্তারবাবু, এ মাটি শুধু মাটি নয়, এখানেই ছোটবেলায় আমি দুর্গা পূজা দেখেছি। গ্রামের সব লোক আসতো, খেলতো, গাইতো, কিন্তু যেন আজ সবই গল্প কথা গো ডাক্তারবাবু। কিন্তু আপনার ভাই এটা কেন কিনতে চাইতো? দাদা মারা যাওয়ার পর ও যেন পুরো বদলেই গেল। বাবা যখন প্রাণ হারালেন, ওর সব মতি গতি বদলে ফেললো। ওর কাছে এখন টাকাই সব গো ডাক্তারবাবু। ও মানুষের কাছে টাকা খুব সহজেই অনেক কিছু হয়ে যায় ডাক্তারবাবু, বুঝলেন? আপনি জানেন, আমাকে সবাই মাতাল ভাবে ডাক্তারবাবু। লোকে বোঝেই না যে আমারও একটা ভাঙা মন আছে। মাস্টারমশাই মেয়েকে দেখেছেন? দুর্গা। ওকে আমি খুব ভালোবাসি ডাক্তারবাবু, নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ডাক্তারবাবু। ওর মন এই যে নদী বয়ে যাচ্ছে না, তার থেকেও বড় স্বচ্ছ। ও নদীতে রোজ জল তুলতে আসে, আমি দূর থেকে দেখি মাত্র, কথা বলার চেষ্টা করি, বলিও কখনো কখনো। কিন্তু জানেন ডাক্তারবাবু, ওকে কোনোদিনও আমি বলতেই পারলাম না যে ওকে আমি কতটা ভালোবাসি। আপনি তো দেখছি ভারী নেশায় আছেন মশাই। এইভাবে একজন অপরিচিত ব্যক্তিকে নিজের মনের কথা বলে দিলেন। ডাক্তারবাবু, সব কথা না মনে পচিয়ে রাখতে নেই। কিছু কিছু কথা বাতাসে উড়িয়ে দিতে হয় ডাক্তারবাবু। আমি জানি ডাক্তারবাবু, আপনি মানুষ খুব ভালো, আপনি মানুষ বাঁচান, চেষ্টা তো করেন বাঁচানোর। কোনোদিন হয়তো আমাকেও। আরে ডাক্তারবাবু, ডাক্তারবাবু,
আপনাকে তো আমার পরিচয়টাই দিলাম না। আমার নাম অমর রায় চৌধুরী। আমাকে লোকে ছোট বাবু একটু আধটু করে। আমার এক দাদা আছে, ওর নাম উত্তম রায় চৌধুরী। এই গ্রামের লোকেরা ওকে বড় বাবু করে নাচায়, আমি দেখি। আচ্ছা ডাক্তার বাবু, আজ চলি। সন্ধিতলার মাঠের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী। পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের লাল আভা জলের বুকে ছড়িয়ে পড়েছে। নদীর ঢেউ যেন আগুনের আলো বয়ে নিয়ে চলেছে। চারপাশে নিস্তব্ধতা, কেবল জলের শব্দ আর বাতাসের দীর্ঘশ্বাস। অমরের কথা মতো সেদিন বিকেলে অনিমেষ নদীর ধারে গেল। দূর থেকে দেখলো একটি মেয়ে কলসি হাতে জলের নেমেছে। সেই দুর্গা অস্তরাগের লাল আলো তার শাড়ির গায়ে পড়ে কেমন এক আভা তৈরি করেছিল, যেন অন্ধকারের বুক চিরে এক টুকরো প্রদীপ জ্বলছে। বলছি একটা কথা শুনবেন। বলছি আপনি এই গ্রামের মানুষদের ঠিক কিরকম মনে করেন? আপনি এখানে নতুন এসেছেন, তাই না? আগে হ্যাঁ। ও, পরিচয়টাই তো দেওয়া হয়নি আপনাকে। নমস্কার, আমি ডক্টর অনিমেষ বিশ্বাস, নতুনই হলে এসেছি। জানি, বাবা আপনার কথা বলেছেন। আপনি তো আমাদের পাশের বাড়িতেই থাকেন। যাকে আমার প্রশ্নের উত্তরটা, এই গ্রামের মানুষ সব ভুলে গেছে অনেকদিন। আমরা কাউকে বিশ্বাস করি না, বাবাকে ছাড়া আর কাউকে না। কিন্তু এত অবিশ্বাস কিসে? অনেকেই ভালোবাসার কথা বলে, কিন্তু তাদের চোখে আমি ভালোবাসা দেখি না, দেখি হিসেব। আমাদের জমি, সন্ধিতলার মাঠ, সবাই যেন শুধু সেটাই চায়। আপনি কি ওই অমরবাবুর কথা বলছেন? আমার তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হলে কি ভালোবাসতে জানে? এমন নয়। আমি আর কারোর মন করতে পারি না। আপনি ডাক্তার, মানুষের শরীরের রোগ সারাতে পারেন, কিন্তু মনের রোগ সারানোর ওষুধ কি আছে? থাক, উত্তরটা না দিলেও চলবে। যদি উত্তরটা জানতেন তাহলে আজ হয়তো আমায় অন্য চোখে দেখতে। কিছুক্ষণের জন্য মনে হলো সে যেন কোনো সাধারণ মেয়ে না, তার চোখে এক অদ্ভুত নীরবতা। তা যেন মৃত্যুর মুখে দাঁড়িয়েও কোনোদিন পরাজিত হতে শেখেনি। সন্ধ্যা গাঢ় হতে হতে রাত নেমে এসেছে। অনিমেষ নিজের কুটিরে ফিরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। হঠাৎ বাইরে চিৎকার। সে ছুটে বাইরে বেরিয়ে এলো, দেখলো মাস্টারমশাইয়ের বাড়ি দাউ দাউ করে চলছে। আগুনের লেলিহান শিখা রাতের আকাশ ছুতে চাইছে। বাড়ির সামনে হাঁটু কেটে বসে দুর্গা কান্নায় ভেঙে পড়েছে। চারিদিকে মানুষ ভিড় করে দাঁড়িয়ে, কিন্তু কেউ আগুনের ভেতরে ঢোকার সাহস করছে না। অনিমেষ ছুটে গেল। ঠিক তখনই
পেছন থেকে পরিচিত এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কি হলো ডাক্তার বাবু, আপনি তো মানুষ বাঁচাতে এসেছিলেন, তা এই আগুনের কি কোনো ওষুধ আছে? রাত গভীর হয়েছে। মাস্টারমশাইয়ের বাড়ির আগুন অনেকটাই নিভে এসেছে। চারদিকে ছাই, ধোঁয়া আর কান্নার শব্দ। গ্রামবাসীরা ছোট ছোট দলে ভাগ হয়ে নানা কথা বলছে। আমি জানি না আগুনটা কে জ্বালিয়েছিল, কিন্তু ইতিমধ্যেই যেন গ্রামবাসী তার রায় দিয়ে দিয়েছে। সবার আঙুল উঠল ওই ছোট বাবুর দিকে। হ্যাঁ, হয়তো হতে পারে, কারণ সে বলেছিল এই সন্ধিতলার মাঠ আমার চাই। কিন্তু না, তা হতে পারে না। আমার মনে হয় না ও এই কাজ করবে। না না না, এ হতে পারে না, ওর কাজ এখনই নয় এটা। না, আরে মুকুলদা, কোথায় যাচ্ছেন আপনি? ওই দেখুন নদীর ধারে দুর্গা আর ছোট বাবু। সে আর মুকুল ছুটে গেল। সন্ধিতলায় মাঠের কিনারায় দাঁড়িয়ে আছে অমর, মাথা নিচু, হাতে আট ভাঙা মদের বোতল। তার সামনে দাঁড়িয়ে দুর্গা, চোখ দুটো রক্ত লাল কান্নায়। আর কি চাই তোমার? কি চাই আর? মারো আমাকে, মারো, না মেরে ফেলো। তোমাকে আমি মারবো? হ্যাঁ, তোমাকে আমি মারবো দুর্গা? বাবাকে তুমি মেরেছো আমি জানি। মাস্টার মশাইকে আমি মারতে পারি না দুর্গা। তিনি আমার বাবার মতো। বিশ্বাস করি না আমি, একটু বিশ্বাস করি না আমি। করো না, বিশ্বাস করো না, কিন্তু আমার তোমার যে ভালোবাসাটা, সেটাকে তুমি মিথ্যে বলে দিও না দুর্গা। না, মেরে দাও আমাকে, মেরে ফেলো। কাকে মারবো? আমাকে মারো দুর্গা, আমাকে। আমার মধ্যে যে অস্তিত্বটা আছে তোমার, সেটাকে তুমি শেষ করে দাও। তুমি মুছে ফেলো তোমার অস্তিত্ব। আমি নিজেকে মারতে পারি না দুর্গা, কারণ আমার অর্ধেকে এখনো তুমি আছো। ডাক্তারবাবু, আমার ছোট বাবুকে বাঁচান। অমর, 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 কি হলো ডাক্তার? তুমি তো মানুষ বাঁচাও, পারলে বাঁচাতে। তুমি কি পারবে এই ভাঙা মনকে জুড়তে? অমর, তুমি ভেঙে পড়ো না অমর। ওঠো ওঠো। শোনো অমর, এটা প্রতিশোধের সময়। আমি জানি এর পিছনে নিশ্চয়ই তোমার ওই বড় বাবুর, তোমার ওই বড়দারি হাত আছে। নিয়ে নাও প্রতিশোধ।
এই সঠিক অনুমান। প্রতিশোধ ডাক্তার, প্রতিশোধ নেব। প্রতিশোধ নিলে কি মাস্টার মশাই ফিরবে? দুর্গার বিশ্বাস কি আমার ওপর ফিরবে? না ডাক্তার, না। তা হয়তো না, কিন্তু এই অন্যায়কে প্রশ্রয় দিলে তা দিন দিন বাড়তে থাকবে। আর যদি এটা সত্যি অন্যায় হয়ে থাকে, তবে তুমি একা নয়, তোমার সাথে আমিও লড়বো। তুমি ডাক্তার, তুমি আমার সাথ দেবে? এই গ্রামের একটা লোক সাথ দেয় না আমার। এই লড়াই তোমার একার নয়, এই লড়াই আজ থেকে আমারও। চিন্তা করো না অমর, শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পাশে আমি থাকবো। কথা দিচ্ছি তোমার। ডাক্তার, প্রতিশোধ নেব। ওকে আর আমি ছাড়বো না ডাক্তার। ওকে দূরে আর বিদ্যুতের ছাড়বো না। ঝলকানি, সন্ধিতলার মাঠের ওপর দিয়ে হঠাৎ এক ঝোড়ো হাওয়া বয়ে যায়, যেন প্রকৃতিও বুঝতে পারে আজ থেকে এই গ্রামের ইতিহাস অন্যদিকে মোড় নিতে চলেছে। রাত প্রায় 8টা। চারিদিক নিস্তব্ধ। বড়বাবুর বিশাল জমিদার বাড়ি আলোয় ঝলমল করছে। বাংলোর একপাশে ঘন ঝোপঝাড়, সেই অন্ধকারে লুকিয়ে দাঁড়িয়ে আছে অমর আর অনিমেষ। অনিমেষের হাতে একটি রিভলভার। দূর থেকে দেখা যায় ডাইনিং রুমে দাঁড়িয়ে বড়বাবু এক তরুণীর সাথে কথা বলছে। অমরের চোখে তখন আর মানুষ নেই, শুধু প্রতিশোধ। আজ সব শেষ। আজই এই পিশাচটাকে মেরে দিই। নিন ডাক্তার বাবু, ট্রিগারটা চালান। একটি গুলির শব্দ রাতে নীরবতাকে ছিন্ন ভিন্ন করে দিল। তারপর একটি আর্তনাদ, কিন্তু মাটিতে লুটিয়ে পড়লেন বড়বাবু নন, রক্তে ভিজে পড়ে আছে দুর্গা। সে কখন যে বড়বাবুর সামনে এসে দাঁড়িয়েছিল কেউ বুঝতেই পারেনি। অনিমেষের হাত থেকে রিভলভার পড়ে গেল। না, না হতে পারে না। আমার হাত দিয়ে এটা হতে পারে না। না, না। সন্ধিতলার মাঠ এবার শুধু আমার, শুধু আমার। মানুষত্ব কোথায় গেল ডাক্তার? বড়বাবু মুহূর্তের জন্য শোকের অভিনয় করলেন, কিন্তু অনিমেষ স্পষ্ট দেখল তার ঠোঁটের কোণে এক থেকে হাসি। আমায় তুমি ক্ষমা করে দিও দুর্গা। ওই দেখ ওরা এখানে। ধর ধর, কেউ যেন পালাতে না পারে। অনিমেষ আর পালানোর চেষ্টা করলো না। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে গ্রেফতার করলো। অমর নির্বাক হয়ে বসে রইল। তার চোখে জল ছিল না, শুধু শূন্যতা। জেলার অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। তারপর সব দোষ নিজের কাঁধে নিলেন কেন ডাক্তার বাবু? কারণ
ট্রিগারটা যে আমি চালিয়েছিলাম, মারতে গেলাম একজনকে আর নিয়তির খেলা দেখুন, মারলাম অন্যজনকে। নিজের দোষ থেকে পালিয়ে বাঁচা যায় না জেলার বাবু, পালিয়ে বাঁচা যায় না। আপনি একটা কয়েদি হতে পারেন ডাক্তার বাবু, কিন্তু আপনি অমানুষ নন। না জেলার বাবু না, যে ডাক্তার শপথ নেয় জীবন ফিরিয়ে আনার, সে যখন এই মৃত্যুকে ডেকে আনে, সে আর ভালো মানুষ থাকতে পারে না। আর আমি নিজের শাস্তি তো অনেক আগেই মেনে নিয়েছি। একটা কথা মনে রাখবেন জেলার বাবু, মানুষের সবচেয়ে বড় শত্রু তার ঘৃণা নয়, তার মনের মধ্যে লুকিয়ে থাকা প্রতিশোধ। সময় হয়ে গেছে ডাক্তার বাবু, উঠুন। আমার শুধু শেষ প্রশ্ন একটাই, এই সন্ধিতলার মাঠে কি আর কোনোদিন দুর্গাপুজো হবে? দুর্গা ছাড়া এই দুর্গাপুজো হয়তো অসম্পূর্ণ, কারণ এই মাটি ছিল সকল মানুষের একমাত্র শেষ মিলন ক্ষেত্র। যবে থেকে মানুষ মানুষকে হারিয়ে ফেললো, তবে থেকে যেন সন্ধিতলার মাঠের এই সকল সন্ধিও একেবারে ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যায় অনিমেষ। বাইরে ভোরের প্রথম আলো ফুটছে, সন্ধিতলার মাঠ নীরবে দাঁড়িয়ে থাকে সব কিছুর সাক্ষী হয়ে।